প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। গতকাল বুধবার ৮ এপ্রিল আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১১তম দিন চলছিল এবং বিকেলের সেশন। সেখানে এনসিপি দলীয় কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বরাবরের মতোই আবার কাঁপিয়ে দিলেন আমাদের ক্রীড়াঙ্গন এবং জাতীয় সংসদ। তিনি বাগে পেয়ে গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এবং তাকে তিনি এমনভাবে ধরলেন যে তার অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আসলে কিছু করবার ছিল না। প্রিয় দর্শক শ্রোতা, কথা বলছিলাম আমাদের জাতীয় ক্রীড়া পরিষদ সাম্প্রতিক যে সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড ভেঙে দেওয়ার ব্যাপারে, নির্বাচিত ক্রিকেট বোর্ড ভেঙে দেওয়া হলো, সেই বিষয়ে কথা বলছিলেন, প্রতিক্রিয়া জানাচ্ছিলেন হাসনাত আবদুল্লাহ। তো তিনি উল্লেখ করছিলেন যে বাবার দোয়া বোর্ড হয়ে গেছে ক্রিকেট বোর্ড এখন। আর সালাউদ্দিন আহমেদ কোনো কুল কিনারা না পেয়ে তিনি চেষ্টা করছিলেন হাস্যরসাত্মকভাবে বিষয়টি উড়িয়ে দিতে, কিন্তু আসলে হয় নাই। তিনি কাউন্টার করতে ব্যর্থ হয়েছেন হাসনাত আবদুল্লাহকে। কারণ হাসনাত আবদুল্লাহ আমাদের ক্রিকেটের একটি লজ্জাজনক অধ্যায় উন্মোচন করেছিলেন গতকাল সংসদে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানা আছে এইটি এখন একটি রেওয়াজ হয়ে গেছে, সরকার বদল হলে ক্রিকেট বোর্ড ভেঙে যাবে। অর্থাৎ রাজনীতিতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছে আমাদের ক্রিকেট। রাজনীতি এখানে মুখ্য হয়ে উঠেছে। ক্রীড়ার আনন্দ, ক্রিকেট, ফুটবল, যাই বলি না কেন, কোনো কিছু আর রাজনীতি থেকে দূরে নয়। একটি সময় ছিল অন্তত ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত ছিল, কিন্তু এখন এতটাই রাজনীতি ঢুকেছে সেখানে, এতটাই নির্লজ্জ রাজনীতি চর্চা হচ্ছে যে আমাদের ভাষা নিয়ে সেটি প্রকাশ করবার। সুপ্রিয় দর্শক শ্রোতা, যা ঘটলো, শুধু যে ক্রিকেট বোর্ড ভেঙে দেওয়া হয়েছে নির্বাচিত পর্ষদ ক্রিকেটের, তাই না, সেখানে একটি অ্যাড হক কমিটি গঠন করতে দেখলাম আমরা। আর সেইটি জানালো গতকাল জাতীয় ক্রীড়া পরিষদ, যেটিকে আমরা এনএসসি বলি, ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল। তো তারা জানালো একটি অ্যাড হক কমিটি গঠন করবার কথা, 11 সদস্য বিশিষ্ট একটি অ্যাড হক কমিটি। আর পুরো জাতিকে স্তম্ভিত করে দিয়ে, স্তব্ধ করে দিয়ে, বিস্মিত করে দিয়ে সেই 11 সদস্যের সেই অ্যাড হক কমিটিতে কমিটি প্রদান করা হলো জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। আর পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন 3 মন্ত্রীপুত্র এবং একজন প্রতিমন্ত্রীর স্ত্রী। তো সেই 3 মন্ত্রীপুত্র হলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ পুত্র সাইদ ইব্রাহিম আহমদ, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস পুত্র মির্জা ইয়াসির আব্বাস, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদের পুত্র ইসরাফিল খসরু। এই 3 মন্ত্রীপুত্র অ্যাডহক কমিটিতে যুক্ত হলেন। আর প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী রাশনা ইমাম। তো এইটি হলো আসলে আমাদের বিস্ময়ের জায়গা। এত নির্লজ্জ একটি কাজ বিএনপি মাত্রই তারা সরকার গঠন করেছে, কিভাবে করতে পারল? এটির যে কোনো রকম প্রতিক্রিয়া হবে সেটিকে তারা কখনো ভাবেনি। ক্রিকেট বোর্ড ভেঙে দিলেও এত প্রতিক্রিয়া হতো না যদি না এই মন্ত্রীপুত্ররা অ্যাডহক কমিটিতে যুক্ত হতেন। কারণ ক্রিকেট নিয়ে, ফুটবল নিয়ে এই নোংরামি তো আমরা বহুদিন থেকে দেখেই আসছি। আমরা যদি একটু পেছনে ফিরে যাই, প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনাদের মনে আছে অতীতে 2001-এ বিএনপি এমনই ঘটেছিল আরেকটি ঘটনা ফুটবল নিয়ে। আর সেই ঘটনায় ফিফা, আমাদের বাফুফে বলি আমরা যেটিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, সেটিকে কিন্তু নিষিদ্ধ করেছিল। কারণ নিশ্চয়ই আপনাদের জানা আছে প্রিয় দর্শক শ্রোতা, আমরা যেটিকে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বলি, এনএসসি, জাতীয় ক্রীড়া পরিষদ, তো সেইটি চাইলে কোনো ক্রীড়া সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, কোনো অনিয়ম বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নিতে পারে। কিন্তু ক্রিকেট এবং ফুটবলের ব্যাপারে কিন্তু বার আছে, ইচ্ছে মতো ব্যবস্থা নেওয়া যায় না। কারণ এই দুটো সংস্থাকে নিয়ন্ত্রণকারী যে আন্তর্জাতিক সংস্থা আছে, অভিভাবক সংস্থা, তারাই মূলত এইটি নিষিদ্ধ করে রেখেছে। সংশ্লিষ্ট দেশের সরকারগুলো তাদের এই দুটো ক্রীড়া, ফুটবল এবং ক্রিকেট নিয়ন্ত্রণ করবার যে বোর্ড বা ফেডারেশনগুলো থাকে স্ব দেশে,
সরকার এগুলোর উপর কোনো হস্তক্ষেপ করতে পারবে না, কোনো অবৈধ হস্তক্ষেপ সেই সব দেশের সরকার করতে পারবে না, এমন একটি নিয়ম আছে। আর এই দুটো এই মনিটরিং বডি কিন্তু সেটি করে রেখেছে। তো তারপরও 2001-এ বিএনপি সরকারের সময় ফুটবল নিয়ে ঝামেলা করেছিল সরকারিভাবে, আর সেটির প্রতিক্রিয়ায় বাফুফেকে নিষিদ্ধ করেছিল ফিফা। তো এইবার বিএনপি সরকারে তারা আবার একই কাজ করলো। তো এইটির প্রতিক্রিয়া কি হয়, আইসিসি কি প্রতিক্রিয়া দেয় সেটি আমরা এখনো জানি না, আমরা দেখবার অপেক্ষায় আছি। তো তার আগে বলে নেওয়া ভালো, 3 মন্ত্রী পুত্র এবং প্রতিমন্ত্রী স্ত্রী, যার কথা বলছিলাম রাসনা ইমাম, এদের বাইরেও এই 11 সদস্যদের মধ্যে আরও আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান, আরও আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, বিভিন্ন সময় বিসিবির পর্ষদগুলোতে থাকা তানজিল চৌধুরী, যিনি প্রাইম ব্যাংকের চেয়ারম্যান। আচ্ছা, আরও আছেন সালমান ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান। আরও আছেন রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম হলেন দ্বিতীয় বিভাগের যে ক্লাব আছে ইন্দিরা রোড ক্রীড়াচক্র, সেটির কর্মকর্তা। আরও আছেন ফাহিম সিনহা, যিনি একমি ল্যাবরেটরিজের একজন ডিরেক্টর। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ফাহিম সিনহা আওয়ামী আমলেও সর্বশেষ বিসিবিতে ছিলেন, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও বিসিবিতে ছিলেন। এবং গত 6 অক্টোবর যে নির্বাচন হলো বিসিবি, 6 অক্টোবর 2025, সেই পর্ষদও তিনি আছেন ফাহিম সিনহা। আচ্ছা, তো এখন একটু পেছনে ফিরে যাই। গত 6 অক্টোবর 2025-এর বিসিবি নির্বাচন হলো। তো সেই নির্বাচন নিয়ে কিছু অভিযোগ উঠল যে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ হস্তক্ষেপ করেছেন। তার হস্তক্ষেপের কথা উঠল। তিনি কিভাবে হস্তক্ষেপ করেছেন? তিনি জেলা এবং বিভাগীয় পর্যায়ের যে ক্রীড়া সংস্থাগুলো আছে সেখানে কাউন্সিলর মনোনয়নে হস্তক্ষেপ করেছেন, এই অভিযোগটি এসেছে। আর গতকাল যখন এনএসসির ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের পরিচালক ক্রীড়া আমিনুল এহসান কথা বলছিলেন সাংবাদিকদের উপস্থিতিতে, তখন তিনি জানাচ্ছিলেন যে সাম্প্রতিক সময়ে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, বিসিবির যে এক্সিস্টিং বোর্ডটি ছিল, যেই বোর্ডের সভাপতি ছিলেন আমিনুল ইসলাম, তিনিও জাতীয় ক্রিকেট অধিনায়ক আমাদের। তো সেই পর্ষদ যখন ভাঙবার চিন্তা করছিল কয়েকদিন থেকে বিএনপি, তখন তাদের একটি তদন্ত কমিটি দরকার হয়েছিল। তো তারা সেই তদন্ত কমিটি গঠন করলো। সেই তদন্ত কমিটির রিপোর্ট আমাদের জানানো হলো। রিপোর্টটি আসলে 5 এপ্রিল জমা পড়েছিল। তো গতকাল জানা গেল। আর সেই রিপোর্টের ফলাফল নিয়ে কথা বললেন আমিনুল এহসান, তিনি পরিচালক ক্রীড়া ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল। তো তিনি বলছিলেন যে তাদের যে তদন্ত, সেই তদন্তে বিসিবির 3 ক্যাটাগরিতেই তারা অনিয়ম পেয়েছেন। 3 নির্বাচনী ক্যাটাগরিতে অনিয়ম পেয়েছেন। অনিয়মগুলোর মধ্যে আছে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তারপর তার এপিএস এবং বিসিবির সভাপতি আমিনুল ইসলাম, বিদায়ী সভাপতি যিনি, তারা সবাই মিলে অনিয়ম করেছেন। এই অভিযোগটি করলেন আমিনুল এহসান, পরিচালক এনএসসি। তো অর্থাৎ বৈধ করবার চেষ্টা করলেন। আর গত 6 অক্টোবরের কথা বলছিলাম, 6 অক্টোবর 25 যে সর্বশেষ নির্বাচন হয়েছিল, যে নির্বাচনে আমিনুল ইসলাম সভাপতি হলেন, সেই নির্বাচনের পর থেকে কিন্তু তামিম ইকবাল আমিনুল ইসলামকে সহযোগিতা করা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলেন এবং ঘরোয়া লিগে খেলা থেকে বিরত থাকেন তিনি। তো তখন থেকে বোঝা যাচ্ছিল যে একটি বিরোধিতা চলছে, আসলে সুস্পষ্টই ছিল সেটি। তো গতকাল বিকেলেই তিনি সভাপতির চেয়ারে বসে বিজয়ীর হাসি হাসলেন তামিম ইকবাল। আর ক্রীড়ামোদীরা কিন্তু এতে খুশি হননি। তামিম ইকবালেরও এই দেশে লাখো কোটি ভক্ত আছেন, তারা অনেকেই খুশি হননি, কারণ ক্রিকেটে এই রাজনীতি তারা দেখতে চাননি। ক্রীড়ামোদীরা রাজনীতিকে প্রাধান্য দেন না, সেটি ফুটবলই হোক আর ক্রিকেটই হোক। রাজনীতিকে আলাদা রাখবার চেষ্টা করেন। সংশ্লিষ্ট সরকারগুলো হয়তো বুঝবার চেষ্টা করে না বিষয়টি,
কিন্তু ক্রীড়াবিদদের কাছে এই বিষয়ে একটি সেপারেশন আছে, তারা আলাদা করে দেখেন বিষয়টি। তো জানি না রাজনৈতিক সরকারগুলো কখনো এই বিষয়টি আমলে নেবেন কিনা, ক্রীড়ার মতো একটি বিষয়কে তার জায়গায় থাকতে দেবেন কিনা, নাকি বারবার তারা এই নির্লজ্জ অসভ্যতা করবেন, সেটি হয়তো ভবিষ্যতে বলে দেবে। তো প্রিয় দর্শক শ্রোতা, যেটি বলছিলাম, তো এই বিসিবির পর্ষদ ভেঙে দেবার যে বৈধতা তৈরি করবার চেষ্টা করেছে তারা, সেইটি আমিনুল এহসান গতকাল জানালেন। অভিযোগগুলো আমরা শুনলাম, আর আসলে এটি হবারই ছিল, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সেই নির্বাচন, তারপর ক্রীড়া উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আছে। তো এই সব কিছুকে আমলে নিয়ে এটি করবারই ছিল, আর এই বোর্ডের উপর বিএনপির নিয়ন্ত্রণ নিতেই হতো। সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে 3 মন্ত্রী পুত্রের এই অ্যাডহক কমিটিতে যুক্ত হওয়া এবং প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী। তো এইটি আসলে বিস্ময়ের ব্যাপার, এরকম নির্লজ্জ আচরণ বোধহয় আর হয়নি ক্রিকেট অঙ্গনে। তো যাই হোক, তো কথা হচ্ছিল যে এখন কি হবে, এখন কি, যেমন ফিফা আমাদের বাফুফেকে নিষিদ্ধ করেছিল 2000 আগে, এবারও কি আইসিসি কোনো ব্যবস্থা নেবে আমাদের বিসিবির বিরুদ্ধে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে? কারণ যেহেতু সরকারি হস্তক্ষেপ এখানে সুস্পষ্টভাবে দেখা গেল। আচ্ছা, তো সদ্য বিদায়ী আমিনুল ইসলাম কি বলেন এই বিষয়ে? আমিনুল ইসলাম একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন গতকাল। সেই সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানিয়ে দিলেন যে তিনি এখনো বৈধভাবে বিসিবির সভাপতি। কেন? কারণ তিনি বলেছেন যেভাবে তাকে বিদায়ী করা হয়েছে এটি করা যায় না, এটি বেআইনি হয়েছে এবং এখতিয়ার বহির্ভূত কাজ হয়েছে। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বা জাতীয় ক্রীড়া পরিষদ বিধি বহির্ভূত এবং এখতিয়ার বহির্ভূত কাজ করেছে, তাকে এখতিয়ার বহির্ভূতভাবে তার বোর্ডকে ভেঙে দেওয়া হয়েছে, এটি তিনি সুস্পষ্টভাবে বললেন। এবং তদন্ত কমিটির রিপোর্টকে তিনি বললেন এই রিপোর্ট বেআইনি এবং এটির কোনো মূল্য নেই, মূল্যহীন একটি দলিল, সে কথাও তিনি বলেছেন। এবং তিনি আইসিসিকে আহ্বান জানিয়েছেন আইসিসি যাতে বিষয়টি খতিয়ে দেখে। আর আইসিসি এরকম বিষয়ে দেখবার কথা। কিন্তু ইতিমধ্যে আবার জানা গেছে, গত রোববার দিন আসিফ মাহমুদ ক্রীড়া উপদেষ্টা ফেসবুকে স্ট্যাটাসে জানিয়েছিলেন যে এই যে ক্রীড়া পরিষদ, বিসিবির নির্বাচিত পরিষদ ভেঙে দেওয়া হবে এবং অ্যাডহক কমিটি গঠন করা হবে, এগুলো তো আগেই জানা ছিল, চাউর হয়ে গিয়েছিল বিষয়গুলো। তো এরই প্রেক্ষিতে আইসিসি থেকে যাতে কোনো প্রতিক্রিয়া না হয়, এই জন্য আগাম একজন স্বনামধন্য ক্রিকেটার লন্ডন সফর করছিলেন। লন্ডনে তিনি বিসিবির সাবেক প্রেসিডেন্ট নাজমুল আহসান পাপনের সঙ্গে দেখা করেছেন। শুধু দেখাই করেননি, নাজমুল আহসান পাপনকে অনুরোধ করেছেন ভারতের অমিত শাহ পুত্র জয় শাহ, যিনি এখন আইসিসি প্রেসিডেন্ট, তাকে যাতে কনভিন্স করা হয় বিএনপি সরকারের পক্ষে, যাতে আইসিসি বিসিবির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়। কারণ যেহেতু বিসিবিতে এখন সরকারি হস্তক্ষেপ হয়েছে, সরাসরি হস্তক্ষেপ, আর আগের বোর্ডের সভাপতি প্রতিবাদ জানাচ্ছেন এবং আইসিসিকে আহ্বান জানিয়েছেন অ্যাকশন নেবার জন্য, তদন্ত করবার জন্য। তো নিঃসন্দেহে এটি ঝুঁকি তৈরি হয়েছে আমাদের ক্রিকেটের জন্যে। আর তাই এই তদবির কিংবা লবিং যেটি বলি না কেন, সেই ক্রিকেটার পাপনের সঙ্গে দেখা করে তাকে অনুরোধ করেছেন জয় শাহকে কনভিন্স করবার জন্য, প্রিএমটিভ অ্যাকশন নিয়েছেন যাতে আইসিসি ফার্দার কোনো ব্যবস্থা নেবার চিন্তা না করে। তো প্রিয় দর্শক শ্রোতা, যা ঘটে গেল একেবারে দুঃখজনক এবং নির্লজ্জ একটি ঘটনা ঘটেছে। সো বিএনপি তো শুরু থেকেই দলীয়করণ শুরু করেছে। সো আমরা আর অবাক হয়ে কি করব? আগামী দিনে আরও কি কি দলীয়করণ হবে, কতটা নির্লজ্জভাবে হবে, সেটি হলো দেখবার বিষয়। ক্রিকেট বিষয়ে যা দেখবার এবং যা বুঝবার আমরা তো বুঝেই ফেললাম। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবার জন্য।